গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় অর্থ। সেই অর্থনীতির 10 দিগন্ত নিয়ে চ্যানেল এসের নিয়মিত আয়োজন লিডারশিপের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি, নিউ জেনারেশন আইটি এবং পুষ্টিবাজারের সৌজন্যে। দর্শক, স্বাধীনতার পরে বর্তমান সময়ে আইটির বিশ্ব, আইটি সেক্টরে তরুণরা এগিয়ে আসছে, তরুণরা কাজ করে যাচ্ছে। এই আইটি সেক্টর নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও যুক্ত করতে চাই। অত্যন্ত দুজন তরুণ আমাদের এই আজকের অনুষ্ঠানে যুক্ত আছেন, তারা কথা বলবেন এই আইটি সেক্টর নিয়ে। প্রথমেই ডান দিক থেকে আমি পরিচয় করিয়ে দিতে চাই, শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, নিউ জেনারেশন আইটি। এরপরে আমার বাম দিকে রয়েছেন মোহাম্মদ নাজমুজ্জামান, সিইও, এনজেড টেক মাইক্রো সলিউশন লিমিটেড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শহীদুল ভাই, আপনাকে দিয়ে আমি অনুষ্ঠান শুরু করতে চাই। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, এই যে রূপান্তর, বাংলাদেশ এখন আইটির জয় জয়কার। আইটিতে প্রায় 10 লাখ মানুষের তরুণের কর্মসংস্থান হয়েছে। আপনি এটি নিয়ে দীর্ঘ সময় কাজ করছেন, মানুষদেরকে দক্ষ করে তুলছেন। আপনার কাছে কি মনে হয় বর্তমান সময়ের এই আইটি সেক্টরটা বিশ্লেষণ কেমন? আইটি অনেকগুলো অপশন এখানে রয়েছে। যদি আপনাকে আমি একটু লং করে বলি, আইটি সেক্টর আসলে সফটওয়্যার এবং ডিজাইন ক্ষেত্র, এবং বাংলাদেশে এখন যেই পরিমাণ প্রতিদিন যেই পরিমাণ ফ্রিল্যান্সিংয়ের মার্কেটটা বড় হচ্ছে, আপনি যেটা একটু বললেন যে 10 লাখের মতো কর্মসংস্থান, আমার মনে হয় এখন 10 লাখের থেকেও বেশি ফ্রিল্যান্সার এখন আছে বাংলাদেশে। 2024-25-এর মতামত অনুযায়ী হচ্ছে আপনার 10 লাখের একটা রেশিও। তো এখন কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রতিটা জেলা শহরগুলোতে কিন্তু আইটি ট্রেনিং ইনস্টিটিউট চলে গেছে। তো এখন যেই পরিমাণ মার্কেটে বাংলাদেশের ছেলেমেয়েরা যেই আইটিতে যেই পরিমাণ ইনস্টিটিউট হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের এখন আপনি বলা চলে যে বাংলাদেশে এখন গার্মেন্টসের পরই লিড দিচ্ছে এই আইটি ইন্ডাস্ট্রি। তো এটার অনেক বড় একটা ভূমিকা হচ্ছে বাংলাদেশে আপনার এই যারা ফ্রিল্যান্সিং করছে, ঘরে বসে আর্ন করছে, এই আইটি ইন্ডাস্ট্রি সফটওয়্যার এবং গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ইউআই ইউএক্স ডিজাইন, আরও অনেক অপশন রয়েছে, যেগুলো ডিটেলস হয়তো লং টাইম আলোচনা হলে আমি আপনার সাথে হয়তো শেয়ার করবো পার্ট টু পার্ট। বাট আইটি ইন্ডাস্ট্রিতে খুবই ভালো ভবিষ্যৎ, এবং আগামী আইটি ইন্ডাস্ট্রি বাংলাদেশে ফার্স্ট পজিশনে অর্থনীতিতে লিড দিবে। যেমন ভাই, আপনার কাছে, আপনি দীর্ঘ সময় ধরে এই সেক্টরে কাজ করছেন, এখন তরুণরা এগিয়ে আসছে এবং দিন দিন এই সেক্টরের কিন্তু জনপ্রিয়তা বাড়ছে, ইনকাম করছে। আপনার কাছে কি মনে হয় ভবিষ্যৎ কেমন এবং বর্তমান কি অবস্থায় আছে এই আইটি সেক্টর? আমি ভাইয়ের সাথে একমত যে বাংলাদেশের এখন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং সেক্টর হচ্ছে আইটি। গার্মেন্টস পরেই আইটি, আমাদের যে ফ্রিল্যান্সাররা আছেন তারা প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসছেন। এখন আপনি বলতে গেলে যে কোনো দেশের চালিকা শক্তি আসলে আইটি ইনফ্রাস্ট্রাকচার এবং আইটি টেকনোলজি ছাড়া কোনো দেশই আসলে অ্যাডভান্স হতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা যে শুধু এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রা আনবো, এর সাথে সাথে আমার মনে হয় যে আমাদের দেশ থেকেও প্রচুর টাকা চলে যাচ্ছে এই আইটির পেছনে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর, টেলকো সেক্টর এবং আরও অন্যান্য সেক্টর। যেসব সফটওয়্যার তারা ইউজ করে তাদেরকে আসলে মাইন্ডসেটটা হচ্ছে যে দেশীয় সফটওয়্যারগুলোকে প্রায়োরিটি দেওয়া। এবং আমি মনে করি গভর্নমেন্টেরও আসলে এই সেক্টরটাকে যাতে প্রমোট করা যায় সেজন্য কিছু নীতিমালা করা উচিত, যাতে আমাদের লোকাল আইটি ইন্ডাস্ট্রিগুলো বড় হয়। আমরা ফ্রিল্যান্সিং কাজ করছি, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আমরা যদি প্রোডাক্টগুলোকে ডেভেলপ করতে পারি, আমার মনে হয় যে আরও বৈদেশিক মুদ্রা আমরা আনতে পারবো। এবং আপনি চায়নার কিছু পলিসি আছে, আমরা যদি চায়না তো এখন ওয়ার্ল্ডের বলতে পারেন যে বিগেস্ট ইকোনমিক পাওয়ার। তো তাদের যে পলিসি, তারা কিন্তু হচ্ছে যে কোনো সফটওয়্যার বা টেকনোলজি ইউজ করার ক্ষেত্রে ডিসকারেজ করে ফরেন ভেন্ডরদেরকে। তারা ওই সব সফটওয়্যারগুলোই শুধু ইউজ করে যেটা তারা নিজেরা তৈরি করতে পারে। যেইগুলো নিজেরা তৈরি করতে পারে তারা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিকে বাধ্য করে যে ওইগুলো ইউজ করার জন্য। আমাদের দেশে ব্যাংকিং সেক্টরে কিন্তু এখন একসময় বাংলাদেশি ব্যাংকিং সফটওয়্যারগুলো বেশ ভালো করছিল, বাট কিছু কিছু ব্যাংক ফরেন সফটওয়্যার ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে তারা লোকাল সফটওয়্যারগুলো কিন্তু বেশ বেগ পাচ্ছে। এবং ফরেন সফটওয়্যার ইউজ করে যে তারা যে খুব বেশি লাভবান হচ্ছে তা না, তারা কিন্তু সমপরিমাণ পেইন নিচ্ছে, অবস্টেকল ফেস করছে। বাট আমাদের দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে।
তো আমি মনে করি যে এইখানে বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং গভর্নমেন্টের পলিসি আইটি ফ্রেন্ডলি করা উচিত। আরেকবার নিশ্চয়ই আপনার কাছে আমি ফিরবো। আমি শহীদ ভাই আপনার কাছে ফিরতে চাই। এসো স্বাবলম্বী হই, এরকম একটি স্লোগান নিয়ে আপনাদের যাত্রা শুরু হয়েছে। এই জায়গাগুলো থেকে আপনারা কিভাবে এই তরুণদেরকে আগ্রহী করে তুলছেন এবং দক্ষ করে তুলছেন? আমি যদি আমার নিউ জেনারেশনের জার্নিটা আপনাকে একটু শেয়ার করি। আসলে আমাদের দেশে এখন অনেক আইটি ইনস্টিটিউট হয়েছে অলরেডি। আপনারা দেখছেন যে অনেক বাংলাদেশে যেমন কয়েকটা প্রতিষ্ঠানই কিন্তু অলরেডি যে বেসিস কিন্তু প্রোভাইড করছে, এগুলা বিআইটিএম। তো এরা কিন্তু অনেক বাক্য থেকেও কিন্তু অনেক কোর্স প্রোভাইড করছে বিভিন্ন এজেন্সিকে বা বিভিন্ন কোম্পানিকে। সো আমার যেটা হচ্ছে যে এসো স্বাবলম্বী হয়ে এবং পরিশ্রমের মাধ্যমে আপনি স্বাবলম্বী হবেন, এরকম একটা স্লোগান দিয়ে আমি শুরু করেছি আমার এই যাত্রা। এটা একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যারা, আমরা আসলে জানি যে অনেকেই আমাদের দেশে থিওরিক্যাল যারা পড়াশোনা করতেছে বা করে, এরা মনে করে যে ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করা যায়। আসলে ফ্রিল্যান্সিংটা কি, এটাকে বুঝতে হবে। আচ্ছা, তো ফ্রিল্যান্সিং করার আগে অবশ্যই আপনাকে একটা স্কিল অর্জন করতে হবে। তো এই স্কিলটা দিয়ে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন। এখন আমি এই জন্যই এটার কথা বলেছি যে আপনাকে আগে ইনশিওর করতে হবে। স্কিলটা যদি আপনি ভালোভাবে নিজেকে তৈরি করতে পারেন, তাহলেই আপনি ফ্রিল্যান্সিং আপনি বেস্ট এবং বস হিসেবে কাজ করতে পারবেন। এখন যদি আপনি স্কিলটা না শিখেই যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে মুভ করেন, তাহলে আপনি কিন্তু ওখান থেকে মার্কেট আউট। অলরেডি যারা মার্কেটে বাংলাদেশে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে পুরান, যারা অনেক আগেতে 10-12 বছর এক্সপিরিয়েন্স, অলরেডি এরা কিন্তু জানে যে freelancer.com এটাতে কিন্তু বাংলাদেশিদেরকে এখন আর অ্যাকাউন্ট এখন সাইন করতে দেন। এটার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে আমরা যারা 2 মাস 3 মাসের যারা কোর্স করে, এই জাতীয় যারা কোর্স করে, তখন ওই দেখা যাচ্ছে প্রতিটা কাজের কিন্তু একটা ডিমান্ড আছে, নির্দিষ্ট ডিমান্ড, এবং কতটুকু ডিউরেশন লাগে এটা কিন্তু ফ্রেশার যারা মিড লেভেল আছে এরা কিন্তু সবাই এইটাকে আইডেন্টিফাই করতে পারে না। তখন হয় কি যে বাহিরে যে ফরেনার যেই বায়ার আছে, ওনারা তখন ডিসকারেক্ট করে যে না, এইটার তো মিনিমাম একটা রেশিও কিন্তু freelancer.com ওনারা নির্দিষ্ট করে দেয়। ধরেন 5,000 টাকা একটা লোগো ডিজাইন করতে লাগে, ওইটা বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছে 2 মাস 3 মাস শিখি ওইটা 1,500 টাকা ডিমান্ড করে। তখনই কিন্তু বাইরে ফরেন চিন্তা করে না এখানে কোনো প্রবলেম আছে। এবং যখন বলে টাইম কত, যেখানে একটা লোগো ডিজাইন করতে ধরেন যে 5 দিন লাগে, সে বলে 2 দিন লাগবে। তো এইভাবে তখন বাংলাদেশে এরকম অনেক মিসকমিউনিকেশন, মার্কেটটা নষ্ট হচ্ছে কিনা, মার্কেটটা নষ্ট হচ্ছে বাংলাদেশে। এই কারণে কিন্তু freelancer.com কিন্তু বাংলাদেশে এখন অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না। তো এখনো বাংলাদেশে অনেক সুযোগ রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইনে এবং guru.com, আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। বাট ফাইবার, আপওয়ার্ক হচ্ছে সবথেকে পপুলার এখন, ভালো গিগের মাধ্যমে কিন্তু ছোট থেকে বড় কাজ ওখান থেকে কিন্তু পাওয়া যায়, লং টাইম বড় প্রজেক্ট পাওয়া যায়। তো এখনো আমাদের স্কিলের অভাব। বাংলাদেশে এখনো অনেক আইটি ইনস্টিটিউট আছে, কিন্তু প্রপার ট্রেনিং দেওয়ার ইনস্টিটিউট খুব কম। তো আমার সাজেশন থাকবে যে আমরা আগে ফ্রিল্যান্সিং করার আগে, ফ্রিল্যান্সিং আমি কি দিয়ে করব, ওই স্কিলটাকে আগে ইনশিওর করতে হবে। সেটা হতে পারে আপনি একটা ভিডিও এডিটর হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন আপনি করতে পারেন। এখন কিন্তু বাংলাদেশে দেখবেন সারা অল ডে এখন ভিডিও এডিটিং এবং কন্টেন্ট রাইটিংয়ের চাহিদা প্রচুর। যেমন আপনার যদি আপনি ভিডিও এডিটিং করেন, লাইক আমি যদি আমার লোকাল মার্কেটের কথা আমি যদি আপনার সাথে শেয়ার করি, যে আপনি লোকাল মার্কেটে বাংলাদেশে অনেকগুলো চ্যানেল রয়েছে এবং প্রতিটা ইন্ডাস্ট্রির কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং বা তার কোম্পানিটাকে ব্র্যান্ডিং করার জন্য কিন্তু ভিডিও প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে টিভিসি, ওবিসি এবং নাটক, মুভি এবং প্রতিটা ইন্ডাস্ট্রির কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। তো ওইগুলোর জন্য কিন্তু হিউজ চাহিদা ইতিমধ্যে আমাদের লোকাল মার্কেটে, লোকাল মার্কেটে চাহিদা রয়েছে অনেক। এবং বৈদেশিক যদি আমি চিন্তা করি, ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আরো হিউজ চাহিদা রয়েছে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আগে আপনি ফ্রিল্যান্সিং এর দিকে না গিয়ে, ফ্রিল্যান্সিং আমি কি দিয়ে করব, ওইটাকে আপনার সব থেকে বেশি প্রায়োরিটি, ওটাকে আপনার আগে শিখতে হবে। সেটা হোক ভিডিও এডিটিং, হোক ইউআই ইউএক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, অথবা গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন ইত্যাদি। এই ফিল্ডে অনেক অপরচুনিটি আরেকটা যুক্ত করতে চাই আমি, যে যারা অনেকেরই ধারণা থাকে যে আমি এই স্কিল হবার পরে, আমি একটা ট্রেনিং করার পরে কি ধরনের নতুন হিসেবে আমি কি ধরনের আয় করতে পারি, এরকম কিন্তু একটা ধারণা মানুষের মধ্যে আছে। মানুষের এটা একটা সবারই আসলে প্রশ্ন যে আমি যখন পড়াশোনা করি, অনার্স মাস্টার্স করি, শেষ করার পরে কিন্তু আমার একটা চিন্তা থাকে যে আমি অনেক বড় চাকরি করব বা আমি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করব। তো সবারই কিন্তু একটা মিশন, একটা ভিশন নিয়েই কিন্তু কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি আইটি ইন্ডাস্ট্রির জায়গাটা আমি বলবো যে
আপনি এখানে খুব শর্ট টাইমে আপনি বড় একটা অপরচুনিটি নিজের লাইফের জন্য আপনি তৈরি করার একটা সুযোগ পাচ্ছেন। ফর এক্সাম্পল আমি যদি বলি যে মোশন গ্রাফিক ডিজাইন বা ইউআই ইউএক্স ডিজাইন, এটা কিন্তু ইউরোপ আমেরিকা এবং ইউরোপে বাহিরে কিন্তু যতই আপনি বাইরে যাবেন ইউআই ইউএক্স এর ডিমান্ড প্রচুর ডিমান্ড, মোশন গ্রাফিক্সের ডিমান্ড হিউজ ডিমান্ড। এখন আপনি যেটা বলছেন যে আসলে এটার নির্দিষ্ট একটা টাইম আছে, যেমন ধরেন যারা 6 মাস বা 1 বছর ধরেন একজন ভিডিও এডিটর যদি কাজ শিখে, তার ধরেন এটা শিখতে 5 থেকে 6 মাস লাগবে মোটামুটি একটা লেভেলে গিয়ে। তারপর সে যদি 1 বছর লেগে থাকে তাহলে সে ফ্রিল্যান্সিং মার্কেটেই ধরেন যে সে 50 থেকে 80,000 টাকা সে ইনকাম করতে পারবে। আপনার কাছে নিশ্চয়ই আরেকবার আসবো জামান ভাই, আপনার কাছে আমি ফিরতে চাই। যেটি আমরা ফ্রিল্যান্সাররা এগিয়ে আসছে, কাজ শিখছে, আসলে কতটা দক্ষতার আসলে কতটা প্রয়োজন রয়েছে একজন ভালো ফ্রিল্যান্সার হওয়ার জন্য? স্কিল সেটটা যদি আপনি ওইভাবে শিখতে না পারেন, আপনার কাজের কোয়ালিটি ওইরকম হবে না। তো বায়ার যারা আছে, ফরেন বায়ার, তারা এক্সপেক্ট করে একটু ভালো কাজের কোয়ালিটি। তো আমাদের আসলে ফ্রিল্যান্সিংয়ের মার্কেটটাতে কম্পিট করতে হয় যে পার্শ্ববর্তী ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এদিকে এখন আপনার কিন্তু ভিয়েতনাম, ফিলিপিন, এরাও ফ্রিল্যান্সিং মার্কেটে বেশ এগিয়ে গেছে। তো এই জায়গাতে আমার মনে হয় যে আমাদের এডুকেশন কারিকুলামে কিছু কমিউনিকেশন প্রোগ্রাম অ্যাড করা উচিত, যেটা আমাদের ফ্রিল্যান্সারদেরকে খুব হেল্প করবে। যেমন আমাদের ফ্রিল্যান্সাররা অনেক ক্ষেত্রে কমিউনিকেশনে পিছিয়ে যায়, কারণ বায়ারদের সাথে যখন কমিউনিকেশন করে অনেক সময় তারা ঠিক মতো ইংলিশ লিখতে পারে না, হয়তো সে কাজে স্কিল এবং তার এক্সপেকটেশনটাও বুঝতে পারে না যে সে কি চাচ্ছে। তো এই জায়গাটা একটা কমিউনিকেশন গ্যাপ হয়। তো আমাদের এডুকেশন সিস্টেমটাকে আমি বলবো, আপনি যদি দেখেন পার্শ্ববর্তী সব দেশের এডুকেশন মিডিয়াম কিন্তু ইংলিশ, বেসিক এডুকেশন ইংলিশ। আমার মনে হয় আমাদের গভর্নমেন্টের এখন সময় এসেছে চিন্তা করা যে আমাদের আসলে এডুকেশন সিস্টেমটাকে পুরোপুরি ইংলিশে করা। হ্যাঁ, এতে যেটা হবে যে আমাদের দেশ অর্থনীতি এগিয়ে যাবে। হ্যাঁ, তো এই স্কিল কমিউনিকেশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট এই ফরেন রেমিটেন্স আর্নের ক্ষেত্রে, এবং এটা শুধুমাত্র যে আইটি সেক্টর তা না, অন্যান্য সব সেক্টরে এটা হেল্প করবে। ধন্যবাদ আপনাকে। আমরা যেতে চাই একটু বিরতিতে। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের আজকের আয়োজন, কথা বলছি ফ্রিল্যান্সিং নিয়ে এবং আইটি সেক্টর নিয়ে। যেতে চাই একটু বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শহীদুল ভাই, আপনার কাছে ফিরতে চাই, বর্তমান মার্কেটে কি ধরনের আসলে কাজের রিকোয়ারমেন্ট রয়েছে? আসলে আইটিতে আমি যদি বলি অনেক কাজের রিকোয়ারমেন্ট আছে। আমি আপনার সাথে কয়েকটা অপশন নিই, যেমন আমার নিউ জেনারেশন আইটি, যেটা নিয়ে আমার আসলে জার্নি। তো এটার কথা যদি আমি বলি যে বাংলাদেশে ধরেন যে আইটি সেক্টরে, শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড অনেক অপশন রয়েছে। যেমন অলরেডি দেখছেন যে আমরা এআইয়ের যুগ এখন চলে আসে, এআই দিয়ে আপনি চাইলে সব কিছুই করা সম্ভব। তো এই টেকনোলজি কিন্তু বেশি দিন হয় না বাংলাদেশে আসছে। তো এখন যেটা নিয়ে আমরা প্রিভিয়াস আলোচনা করলাম যে ফ্রিল্যান্সিং আসলে কি দিয়ে করা যায়, আমি কিন্তু ওই জায়গাটাকেই, যেমন বাংলাদেশে সব লেভেলের মানুষ তার এই ফ্রিল্যান্সিং করার জন্য বা এই কোর্স করার জন্য তার কোনো ডিগ্রি দরকার নেই। যে কোনো ডিগ্রি যা সে শুধু ইংলিশ দেখে পড়তে পারলেই হবে, পড়াশোনা জানা থাকলেই হবে, মোটামুটি পড়তে পারলেই হবে। ওইখান থেকে সে আমাদের এই আইটি কোর্স শিখে সে দেশে বিদেশে চাকরি করার একটা সুযোগ সে পাবে। এবং এইটার জন্য আমি যেটা করেছি, যেমন ধরেন ভিডিও এডিটিং, ইউআই ইউএক্স ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ব্রোশার ডিজাইন, আপনার ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরো অনেকগুলো অপশন আমার এর মধ্যে রয়েছে। কতগুলি কোর্স করা আছে? প্রায় 20 থেকে 22টার মতো কোর্স আমার এখানে ইনক্লুড করা আছে। তো এইগুলা যদি সে কোর্স শিখে তাহলে কিন্তু সে দেশে, আমাদের বাংলাদেশে সে উদ্যোক্তা হিসাবেও কাজ করার সুযোগ আছে, এবং লোকাল মার্কেটে সে জব করতেও পারবে, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে সে রিমোটলিও জব করতে পারবে, এবং সর্বশেষে ফ্রিল্যান্সিংও করার একটা সুযোগ রয়েছে যদি এগুলার যে কোনো একটা সে শিখে। বাট এখন এক সময় কি এক একটা ট্রেন্ড বেশি চলে, যেমন ভিডিও এডিটিং এর এখন সব মানুষের লাগে। আপনি যদি মনে করেন যে আমি একজন ভিডিও এডিটর হিসেবে কন্টেন্ট ক্রিয়েট করবো, আমি কোনো ফ্রিল্যান্সার হব না, আমি কোথায় জব করব না, টিকটক করতে তো এডিটিং এর প্রয়োজন। হ্যাঁ জি, রাইট। টিকটক, ইউটিউব, ফেসবুক কন্টেন্ট, আপনি চাইলে একজন উদ্যোক্তা হিসেবে ভালো কিছু করতে পারেন। এর উদাহরণ কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে জানা অনেক আছে। যারা আমাদের বাংলাদেশের তরুণ আছে, যারা শিক্ষিত, অনেক আছে থিওরিক্যাল পড়াশোনা করেছে, কিন্তু আসলে টেকনিক্যাল নলেজ না থাকার কারণে তারা কিন্তু আসলে চাকরির জন্য হাহাকার করছে। তারা কিন্তু চাইলে এই একটা কোর্স, যে কোনো একটা কোর্স যেটা তার ভালো লাগে, হোক ইউআই ইউএক্স ডিজাইন বা ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স বা গ্রাফিক্স, যে কোনো একটা স্কিল শিখলে কিন্তু তার মানে তার ভবিষ্যৎ এবং তার কেরিয়ারটা কিন্তু
চেঞ্জ করা সম্ভব। আপনার কাছে নিশ্চয়ই আরেকবার ফিরবো, যেমন ভাই আপনার কাছে ফিরতে চাই। আগামীর বিশ্ব নিয়ে কথা বলছি, আমরা আইটি সেক্টর নিয়ে কথা বলছি। এক্সপোর্টটাকে বাড়ানোর জন্য আমাদের গভর্নমেন্টের নিশ্চয়ই একটা পদক্ষেপ রয়েছে এবং কর্মপরিকল্পনা রয়েছে। আপনার কাছে চাওয়া কি, গভর্নমেন্টের কাছে চাওয়া কি? আমি বলবো গভর্নমেন্টের আসলে দুই ধরনের পলিসি করা উচিত। প্রথমত হচ্ছে যে ফ্রিল্যান্সারদের হেল্প করা উচিত। যদি স্টিফেন দেওয়া হয় বা এই ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে প্রমোট করা হয়, এবং যেটা লেটেস্ট টেকনোলজি, যেটা বললেন যে আমাদের এইখানে এআই ট্রেন্ড এখন সারা দুনিয়া জুড়ে, এআই দিয়ে আসলে অনেক কিছু করা যায়। তো এআইয়ের উপর যদি বেসিক কেউ ট্রেনিং নেয়, সে আসলে যেই ব্যাকগ্রাউন্ড থেকেই পড়ুক, সে কিন্তু আর্ন করতে পারবে। হ্যাঁ, তো এই বাংলাদেশে এখন এআই ট্রেনার আমি বলবো যে হাতে গোনা কয়েকজন আছে। এআই প্রযুক্তির চাহিদা তো মোটামুটি বেড়েছে অনেক। জি জি, আপনি নিয়ার ফিউচারে এআই না থাকলে আসলে বাঁচবেন কিনা সেটাই মানে এরকম অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আপনার ডক্টর এবং এআই আসলে অনেকগুলো প্রফেশনকে রিপ্লেস করে ফেলবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে আমরা অনেক সাবজেক্ট থেকে পড়ছি আমাদের জব থাকবে কিনা, বাট আপনি যদি এআই জানেন ডেফিনেটলি আপনার জব থাকবে। তো সেই জন্য যারা পড়াশোনা করছে তাদের জন্য আমি বলবো যে এটা আসলে মাস্ট এআই শেখা। এখন এআই শেখার থেকে আমি বলবো যে আমরা অনেক পিছিয়ে গেছি, আমাদের নেইবারিং কান্ট্রিগুলো অনেক এগিয়ে গেছে। এর কারণ হচ্ছে যে ওরা আসলে ধরেন এআই ডেভেলপিং কান্ট্রি ইউএস আপনি বলতে পারেন, যে যেখানে আসলে এই টেকনোলজিগুলোর মানে উদ্ভাবন হয়, তাদের সাথে আমাদের খুব ক্লোজলি কাজ করা উচিত, যেটা আমাদের বাংলাদেশে আসলে এই মুহূর্তে কম। বাংলাদেশের আমাদের বেসিস বা গভর্নমেন্টের থ্রুতে এই উদ্যোগগুলো নেওয়া উচিত, যে আমাদের লেটেস্ট টেকনোলজিগুলো ট্রেন আপ করা উচিত। আমাদের লোকাল যেসব ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে, এদের যে ট্রেনার তাদেরকে ট্রেন করা উচিত, সো দ্যাট তারা লোকাল রিসোর্সে ট্রেন করতে পারে। যে ভাইয়ারা যারা আছেন, আমরা যারা আছি, মানে হাই স্কিল যাদেরকে যারা আছে, তাদেরকে গভর্নমেন্ট স্টেফেন দিয়ে এই ট্রেনিংগুলো করাতে পারে। আর দেশীয় যে উদ্যোক্তারা রয়েছে আসলে তাদের কি করণীয় আছে এই এই প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে? দেশীয় উদ্যোক্তাদের মধ্যে মানে আমি বলবো যে তাদের সবচেয়ে বড় অবস্টেকেলটা হচ্ছে আমাদের এইখানে যে নলেজটাকে কোনো অ্যাসেট হিসেবে দেখা হয় না। যেমন আপনি ধরেন কোনো একটা উদ্যোক্তা একটা ইন্ডাস্ট্রি করেছে, তার ফ্যাক্টরি আছে, তার মেশিনারিজ আছে, একটা ব্যাংক তাকে হচ্ছে সেইটা জিনিসটা দেখে সেটার উপরে তাকে ফাইন্যান্স করে বা লোন দেয়। কিন্তু আমাদের যেই আইটি উদ্যোক্তা হয়, তার হয়তো ছোট একটা রুম, তার কম্পিউটারই, কিন্তু তার কিন্তু তৈরি করা সফটওয়্যার আছে অনেক, যে জিনিসগুলো ইনটেনজিবল, এই দৃশ্যমান না। হ্যাঁ, দৃশ্যমান না। এই জিনিসটা কিন্তু আমাদের ব্যাংকগুলো এখন রেকগনাইজ করে না। এর ফলে আমাদের আইটি এন্টারপ্রেনার যারা, তারা কিন্তু মানে এই জায়গাটাতে খুব ধাক্কা খায়। তো আমি মনে করি যে একটা মানে আইটি সেক্টরের জন্য বা ফ্রিল্যান্সারদের জন্য আলাদা একটা পলিসি করা উচিত গভর্নমেন্টের, যে তারা যাতে ইজি টু ফাইন্যান্স, মানে অ্যাক্সেস টু ফাইন্যান্স, এই সুবিধাটা পায়। ধন্যবাদ আপনাকে। শহীদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বিকশিত এই প্রযুক্তির যুগে আগামী 5 বছর মানে কোন কোন স্কিলগুলোর চাহিদা বাড়বে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমি অলরেডি আপনাদের সাথে আমরা একটু আগে শেয়ার করলাম যে যেই পরিমাণে এখন যে এআই যুগ আসছে, এবং আগামী 5 বছরে দেখতে পাচ্ছেন যে বেশি দিন হয় না এআই আসছে, অলরেডি বাংলাদেশের কি অবস্থা, যে গানও আপনি চাইলে মুভিও তৈরি করতে পারেন। তো সেই ক্ষেত্রে আগামী প্রজন্ম যেভাবে আসছে, আপনি কন্টেন্ট ক্রিয়েট করে, যেমন ভিডিও এডিটিংয়ের কথা বলছিলাম, এটা কিন্তু শুধু যতগুলো আমি টপিক এখানে দিয়েছি, যে ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, এবং এখন যে চাহিদা আছে বাংলাদেশে, আপনি আফটার 5 ইয়ার্স বা 10 ইয়ার্স পরে এখন যা আছে ডাবল এর চাহিদা কিন্তু বাংলাদেশের লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট আরও এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর সরকারের পক্ষ থেকে কি করণীয়? আপনাদের একজন উদ্যোক্তা হিসেবে সরকারের তরফ থেকে আপনাদের কি প্রত্যাশা করেন? একটু আগেই কিন্তু যেমন ভাই বলছিল, সৌদি ভাই বলছিলেন যে আসলে বাংলাদেশে আপনি যদি বাহিরের কয়েকটা দেশের সাথে যদি তুলনা করেন, যেমন আপনি ইসরায়েল বা রাশিয়া বা আমাদের পাশে ইন্ডিয়া, চায়না, দেখবেন এরা কিন্তু নিজস্ব সফটওয়্যার সবাই ইউজ করার চেষ্টা করে। তো আমাদের দেশে যে উদ্যোক্তারা আছে, আমরা যারা এন্টারপ্রেনার যারা বাংলাদেশে আছে, এদের একটা জায়গায় ফাইন্যান্সের সব বড় ধাক্কাটা এরা খায়। তো এখানে একটা সফটওয়্যার, যেমন আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি এখন অফিসিয়ালি, আগে একটা সময় স্কাইপ ব্যবহার করা হতো, বা আমরা মেইল ব্যবহার করি, গুগলের যে জিমেলটা ব্যবহার করি। তো চাইলে কিন্তু গভর্নমেন্ট যদি চাইলে কিন্তু আমরা আমাদের বাংলাদেশে আমাদের নিজস্ব কোনো সফটওয়্যার আমরা তৈরি করতে পারি, যে আমরা নিজস্ব সফটওয়্যার আমরা তৈরি করব। এতে কী হবে, আমাদের সিকিউর থাকবে। আমাদের কোনো, যেমন আমরা এআইতে আমার যে কনসেপ্টটা শেয়ার করি, এটা কিন্তু গুগল নিচ্ছে, আমার ডাটা, আমার কনসেপ্ট, আমার আইডিয়া কিন্তু সব ও নিয়ে যাচ্ছে।
সো এই ক্ষেত্রে বাংলাদেশ মানে এই ক্ষেত্রে গভর্নমেন্ট চাইলে এরকম একটা প্রজেক্ট তৈরি করতে পারে যেখানে আমার দেশের ছেলেমেয়েরা আমার দেশের জনগণ এই প্ল্যাটফর্মটা ইউজ করবে। এতে কী হবে, বাংলাদেশ সরকারের কাছে সমস্ত ডাটা এবং আইডিয়া তার কাছে কিন্তু থাকবে। এখন কিন্তু তার কাছে কোনো ডাটা বা তার কাছে কোনো আইডিয়া কিন্তু এখন নেই, আপনি এটা কিন্তু বাইরে চলে যাচ্ছে। আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যেমন চায়নাতে যদি যান, চায়নাতে কিন্তু আপনি এই হোয়াটসঅ্যাপের মানে পরিপূরক পাবেন, উইচ্যাট, হ্যাঁ উইচ্যাট, জিমেলের পরিপূরক পাবেন, কিউ কিউ। রাইট। তো ওরা কিন্তু আসলে ইন্টারন্যাশনাল যেই টেকনোলজি আসুক সেইটাকে ডিসকারেজ করে ইউজ করে, কারণ তাদের প্রাইভেসিটা মেনটেন করে, তাদের ডেটা কিন্তু অন্য কেউ নিতে পারে না, তাদের ডেটা কিন্তু তাদের হাতের মতোই থাকে। আচ্ছা, আপনার সাথে আরেকটা প্রশ্ন আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে একজন তরুণ সে দক্ষ হয়ে চিন্তা করে যে আমার নিশ্চয়ই একটা সেট আপ দরকার, কম্পিউটার সেট আপ, ইন্টারনেট সেট আপ। এর মধ্যে কিন্তু সে অনেক সময় ভোগে যে কী ধরনের কম্পিউটার সেট আপ আমার প্রয়োজন আমি কাজ করার ক্ষেত্রে। আপনি যেহেতু স্কিল করছেন, দক্ষ করে তুলছেন এই তরুণদেরকে, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ। সুন্দর একটা কোশ্চেন, এটা অনেকেই কোশ্চেনটা করে থাকে। আসলে যারা নতুন আসে, এটা আসলে এক একটা কাজের জন্য এক একটা কনফিগার পিসি দরকার হয়। আপনি যদি নর্মালি আমি যদি বলি যে শুধু ডিজিটাল মার্কেটিং করবে, তাহলে তার মোটামুটি একটা কনফিগার পিসি হইলেই হবে, ল্যাপটপ বা ডেস্কটপ। যদি ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্স বা গ্রাফিক্সের কাজ করে, তাহলে তাকে অবশ্যই ভালো কনফিগার পিসি একটা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি যদি কনফিগারগুলো একটু মেনশন করে দিই, যে মিনিমাম তার ধরেন এখনকার বর্তমান যে মার্কেট আছে এই অনুযায়ী ধরেন একটা ক্রয় 5-এর যদি একটা প্রসেসর নেয়, র্যাম যদি 16 জিবি বা 8 জিবি মিনিমাম রাখে, তাহলে মোটামুটি এসএসডি কার্ড ধরেন যে 500 বা 256 রাখে, মোর দ্যান এনাফ তার প্রথম অবস্থায় কাজ করার জন্য। তারপরে সে তার কাজের রেশিও অনুযায়ী সে আস্তে আস্তে সে বাড়িয়ে নিতে পারবে। কারণ আমাদের বাংলাদেশের একটাই প্রবলেম, যারা এই কাজটা শিখতে আসে প্রথমে তাদের ল্যাপটপ থাকে না অথবা কম্পিউটার থাকে না, তাদের বাজেট থাকে না এটার জন্য। তো এই কারণে যেটা হয়, অনেকে কাজ শিখে, শেখার পরও তার এই কম্পিউটার বা ল্যাপটপ না থাকার কারণে সে এইখান থেকে হারিয়ে যায়, একটা সময় প্র্যাকটিস থাকে না এই কারণে। আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে নিউ জেনারেশন আইটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আপনার কাছে জানতে চাই, সে কাজ শিখলো, দক্ষ হলো, কিন্তু কোন কোন প্ল্যাটফর্মে সে কাজ খুঁজে বেড়াবে? আইটির যে কোনো একটা কাজ আপনি যদি শিখেন, এখানে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি এবং ফ্রিল্যান্সার, এবং আপনি চাইলে সব কিছু বাদ দিয়ে হলে আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনি কিন্তু কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আমি যদি বলি গ্রাফিক ডিজাইন, বাংলাদেশের লোকাল মার্কেটে অনেক প্রিন্টিং হাউস আছে, অনেক স্টুডিও আছে, চাইলে আপনি নিজে একজন উদ্যোক্তা হয়ে ওই সার্ভিস আপনি দিতে পারেন। অথবা আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে যেমন ফাইবার, আপওয়ার্ক, guru.com, 99design.com, freelancer.com-এও আপনি চাইলে আপনার এইটা দিয়ে আপনি কাজ করতে পারেন, এবং দেশে বিদেশে যে কোনো জায়গায় রিমোটলি আপনি চাইলে সাপোর্ট দিয়ে আপনি ইনকামের একটা সুযোগ এখানে রয়েছে। এবং এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি এই কাজগুলো আপনি যে কোনো একটা স্কিল শিখেন, তাহলে আপনি কিন্তু ফ্রি এবং স্বাধীন, আপনার মন মতো করে আপনি যে কোনো দেশে আপনি একটা অপরচুনিটি ক্রিয়েট একটা সুযোগ রয়েছে। তো এইখানে কিন্তু আসলে এই আইটির যতগুলোই সাবজেক্ট আপনি দেখেন, প্রত্যেকটারই কিন্তু এক একটার এক এক ধরনের ডিমান্ড এবং চাহিদা আছে। ধন্যবাদ আপনাকে। একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আগামী 10 বছর আইটি সেক্টরের অবস্থা কেমন হবে বলে আপনার ভাবনা? বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু আমাদের সাথে মানে তাল মিলিয়ে তারাও কিন্তু আগাচ্ছে। তো আমাদের আসলে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমি বলবো যে যেটা স্কিল সেট অর্জন করা, রাইট স্কিল সেট, হ্যাঁ, যেটা আমাদের বেসিস বা গভর্নমেন্টের আইসিটি মিনিস্ট্রি এদের উচিত সবসময় লেটেস্ট টেকনোলজিগুলো নলেজ ট্রান্সফার করা। কারণ আমাদের সিলিকন ভ্যালি বা ওই সব জায়গায় কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশিরা কাজ করে, গুগলে, মাইক্রোসফটে, হ্যাঁ, ওইখান থেকে মানে প্রতিনিয়ত তাদেরকে এনে একটা নলেজ ট্রান্সফারের ব্যবস্থা করা, সো দ্যাট আমাদের লোকাল ইন্ডাস্ট্রিটা আপ টু ডেট থাকে। হ্যাঁ, এইটা একটা যে শেখা, একটা হচ্ছে যে আমরা ইউটিউবে দেখছি, খবর শুনছি, আরেকটা হচ্ছে যে না ওইখান থেকে কেউ এসে শিখিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুইটা কিন্তু দুই জিনিস। আর আরেকটা হচ্ছে যে বললেন ভাইয়া যে যাদের সবার টুলসটা ইজি হয়, যেমন তারা ফ্রিল্যান্সিং করতে গেলে ল্যাপটপটা পায়, আমি বলবো যে গভর্নমেন্ট এখানে একটা ভালো রোল প্লে করতে পারে। যেমন ডুয়েল ল্যাপটপটা যদি ভালোভাবে বাল্ক আকারে কোয়ালিটি সম্পন্ন করে ম্যানুফ্যাকচারিং করা হয় এবং স্টুডেন্টদেরকে ইএমআই বেসিসে দেওয়া হয় যারা ফ্রিল্যান্সিং করতে পারে, এটা কিন্তু একটা বড় সাপোর্ট হবে তাদের জন্য স্টার্টিং করার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পরামর্শের জন্য। একদম শেষ পর্যায়ে চলে এসেছে, যদি নিউ জেনারেশন আইটি দর্শকদের বা তরুণদের উদ্দেশ্যে কিছু যুক্ত করতে চান। যারা বাংলাদেশে এখন বেকার আছে বা যারা ইউনিভার্সিটি বা যে কোনো সাবজেক্টে পড়াশোনা করে চাকরির পিছনে ঘুরতেছেন, সময় নষ্ট না করে
আমি বলবো এই আইটির যে কোনো একটা স্কিল যেটা আপনার ভালো লাগে, এবং আপনার যদি কম্পিউটার বা পিসি কোনো কিছু যদি না থাকে, মোবাইলটা আছে, ওই মোবাইলটা দিয়েও আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শিখেন, অথবা যে কোনো একটা স্কিল শিখে আপনি আপনার ভবিষ্যৎকে খুব দ্রুতই আপনি নিশ্চিত করতে পারবেন। এবং আর একটা মেসেজ আমি দিতে চাই যে যারা বাহিরে যাইতে চান, ইউরোপ আমেরিকাতে যেতে চান, আইএলটিএস করে অনেকে গিয়ে দেখা যায় কখন কি করবে ওইটা আসলে তার নিজের কোনো ডেস্টিনেশন থাকে না। তাদের জন্য বলবো যারা আপনার বাইরে যাচ্ছেন আইএলটিএস শিখে, ইংলিশ শিখে, তারা অন্তত পক্ষে এই আইটির যে কোনো একটা স্কিল আপনারা শিখে যান, যেমন ইউআই ইউএক্স ডিজাইন অথবা মোশন গ্রাফিক্স, এই ডিজিটাল মার্কেটিংয়ের হিউজ চাহিদা রয়েছে ইউরোপ আমেরিকাতে। আপনারা আইএলটিএসের পাশাপাশি এই ধরনের একটা স্কিল যদি শিখে যান, ওখানে কিন্তু আপনি এসি বা রুমের ভিতরে বসেই কিন্তু আপনি একটা অপরচুনিটি সুযোগ পাচ্ছেন। শহীদ ভাই, জামান ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামীর বিশ্ব নতুনদের বিশ্ব, আগামীর বিশ্ব তরুণদের বিশ্ব। সেই নতুন এবং তরুণদেরকে দক্ষ করে তৈরি করছে নিউ জেনারেশন আইটি। এরকমই একটি সুখবর জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। ধন্যবাদ সবাইকে।